এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শোন সেমরি, বেড়া মানুষের অমন একটু একটু স্বভাবের দোষ থাকে। তুই তো মেলা সুন্দরী, তাই আমার পোলা লোভ সামলাইতে পারে নাই। এখন এইটা নিয়ে পাড়া জানাজানি করার দরকার নেই। সমাজে আমাকে একখান সম্মান আছে। তুই বরং ক্ষতিপূরণ হিসেবে বড় বউয়ের থেকে 2000 টাকা বেশি নিয়ে নিস। সামনে দাঁড়ানো বৃদ্ধ মহিলার তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ঘৃণায় গা গলে উঠল প্রিমার। রাগে সারা শরীর জ্বলে উঠল। অপমানসূচক কথাগুলো শুনে ভেতরটায় কাঁপুনি ধরে গেল। ঢাকা ইউনিভার্সিটির অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী অধরা ইসলাম প্রিমা। এই কংক্রিটের শহরে এতে মেয়েটার আপন বলতে কেউ নেই। নিজের খরচ বহন করতে 4টা টিউশনি করায় সে। নবম শ্রেণীতে পড়া রিক্তা তার পুরনো স্টুডেন্ট। আজ প্রায় বছর খানেক সময় ধরে পড়াচ্ছে তাকে। যৌথ পরিবার হওয়ায় বাসায় ছেলে টিচার রাখা নিষিদ্ধ। শেষ অবধি রিক্তার মা রোমানা বেগম প্রিমার খোঁজ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হন। তবে তিনি ঘুণাক্ষরে টের পাননি এরকম কোনো বিভৎস ঘটনা ঘটে যাবে। যথারীতি সময় মতো প্রিমা আসে রিক্তাকে পড়াতে। ঈদের আগে আজকে পড়ানোর শেষ দিন ছিল। যেহেতু ঈদের আগ মুহূর্ত, তাই বাসায় লোক সমাগম নেহাত কম নয়। বিগত 3 দিন যাবৎ প্রিমা খেয়াল করেছে রিক্তার চাচা নেহাল হোসেনের হাবভাব খুব একটা সুবিধার নয়। এই মেয়েটা সংযত চিত্তে যথাসম্ভব শালীনতা বজায় রাখার চেষ্টা করলেও হায়নার থাবা থেকে মুক্তি মেলেনি। পড়ার ফাঁকে রিক্তা ওয়াশরুমে গেলে রিক্তার ঘরে ঢুকে নেহাল। প্রিমা হকচকে কিছু বলার পূর্বেই চোরের মতো একটা কার্ড প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি জানি তুমি এতিম। ঢাকা শহরে কেবল টিউশনি করে টিকে থাকা কোয়াইট টাফ। সো তুমি চাইলে আমি তোমার দায়িত্ব নিতে পারি, বিনিময়ে আমাকে একটুখানি সময় দিলেই চলবে। কল মি লেটার ডার্লিং। নেহালের নোংরা কথাবার্তা শুনে প্রিমা তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রাগান্বিত স্বরে বলে, স্টে ইন ইয়োর লিমিট বাস্টার্ড। তোর মতো কুলাঙ্গারের দরকার নেই আমার। তুই বরং তোর চরিত্র সামলে রাখ, নয়তো জুতো পেটা করে। বাকি কথা শেষ করতে পারেনি প্রিমা। এর আগে নেহাল ক্ষিপ্ত মেজাজে ওর কোমল হাতের কবজি চেপে ধরে রুমের বাহিরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আজ তোর হচ্ছে। শর্ট হয়ে মুখ দিয়ে এত বড় বড় কথা বের হয় কিভাবে? নিজেকে বাঁচাতে প্রেমা যার পরনায় চিল্লিয়ে ওঠে। রাগে খেই হারিয়ে ফেলা নেহাল সেসবের তোয়াক্কা করে না। সে সময় বাসায় উপস্থিত ছিলেন রুমানা বেগম, তার বৃদ্ধ শাশুড়ি এবং রিক্তা। প্রেমার চিৎকারে সকলেই ছুটে আসে। সবার উপস্থিতি নেহালের উপর তেমন কোনো প্রভাব ফেলে না। পরিস্থিতি বুঝে রুমানা বেগম এক প্রকার জোর করে প্রেমাকে ছাড়িয়ে নেন। বেচারি প্রেমা ছাড়া পেতে কাপা গলায় সব ঘটনার বর্ণনা দেয়। বৃদ্ধা ছেলের দোষ থাকতে উল্টো প্রেমাকে মানিয়ে নিতে বলেন। প্রেমা হতভম্ব মুখে তাকায় বৃদ্ধার দিকে। তার সম্মান এতই সস্তা, সম্মানের মূল্য হয় বুঝি? এক মনে এসব ভেবে চলেছে প্রেমা। প্রেমাকে নিশ্চুপ থাকতে দেখে বৃদ্ধা পুনরায় আমতা আমতা করে বলেন, শোন সেমরি, মাইয়াগো জীবনে এমন 2-4টা ঘটনা অহরহ ঘটে। বেড়া মানুষের কলঙ্ক থাকে না, কিন্তু মাইয়া মানুষ নির্দোষ হইলেও সমাজের চোখে খারাপ হইয়া যায়। তুই এডি ভুইলা যা, কাউরে কিছু কওনের দরকার নাই। ঈদে কি কিনবি ক আমারে, আমি লইয়া দিমুনি। বৃদ্ধার কথায় ঘৃণায় গা গলে উঠল প্রেমার। মানুষের মন মানসিকতা কতটা নিকৃষ্ট সেটা নতুন করে অনুধাবন করলো কিছুটা। সময় নিয়ে নিজেকে সংযত করে উঁচু গলায় প্রেমা বলল, আপনার এক পা কবরে আর এক পা ওপরে, কথাটা ভুলে যাবেন না আন্টি। নিজের সন্তানের দোষ ঢাকতে অপরাধকে নর্মালাইজ করা বন্ধ করুন। আমি আপনার নাতনির শিক্ষক। আমি কোনো যৌনকর্মী নই যাকে আপনার ছেলের টাকার বিনিময়ে অবাধে স্পর্শ করবে। বৃদ্ধ নাক মুখ কুচকে বিরক্তি ভরা কণ্ঠে বললেন, মেয়ে মানুষের এত তেজ থাকার শোভা পায় না। মাথা গরম বেড়া মানুষ, না হয় কইরা ফেলছে একখান ভুল তাই বলে এখন ওরে ফাঁসি দিব নাকি? প্রেমা তাচ্ছিল্য হেসে বলল, আপনার আদরের পুত্র কোনো সুপুরুষ নয়, সে একজন কাপুরুষ, যে কিনা একান্তে মেয়েদের সুযোগ নেয়ার জন্য মুখিয়ে থাকে। আর আপনি হলেন ব্যর্থ মা, যে তার নিজের সন্তানকে ঠিকমতো শিক্ষা দিতে পারে নাই। ঠিকই, কিন্তু দোষ ঢাকতে ওস্তাদ। প্রেমার করা অপমান নেহাল সহ্য করতে পারল না।
প্রেমার দিকে সব একে তেড়ে আসলো। কাছাকাছি এসে প্রেমার চুলের মুঠি ধরার আগেই তার নির্মাঙ্গ বরাবর সজোরে লাথি বসায় প্রেমা। উপস্থিত সকলে খানিকটা হাঁক চুকিয়ে যায়। বৃদ্ধা হায় হায় করে ওঠেন। প্রেমার মার খেয়ে নেহাল মাটিতে লুটিয়ে পড়ে। প্রেমা ওর কাজ ঘেঁষে দাঁড়িয়ে মুখের কাজটায় সজোরে আরেকটা লাথি বসিয়ে বলে, তোর নোংরা প্রস্তাবের স্ট্রেট ফরওয়ার্ড উত্তর ছিল এটা। মন ভরেছে নাকি আরো 2 কটা দিব? তীব্র বেগে লাথিটা পড়ায় মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছে নেহালের। বৃদ্ধা তড়িঘড়ি করে ছেলের পাশে বসে বিলাপ করতে থাকেন। অদূরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুমানা বেগমের দিকে তাকে স্পষ্ট গলায় প্রেমা বলে, আপনার ঘরেও একটা মেয়ে আছে, বিষয়টা মাথায় রাখবেন। আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। রিক্তার জন্য অন্য টিচার খুঁজে নেবেন। ধন্যবাদ। কথাগুলো বলে এলোমেলো পা ফেলে রিক্তাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো প্রেমা। সন্ধ্যা লগ্ন প্রহর হওয়ায় চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। এতক্ষণ সাহসিকতার পরিচয় দিলেও এইবার যেন বুকের ভেতর কান্নার স্রোত উথলে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো সে। গলির মোড় থেকে একটা রিকশায় চেপে বসে কাপা কণ্ঠে চালককে বলল, মানিকনগর স্টেডিয়ামের 3 নম্বর গেটে চলেন মামা। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কোনো কিছু না ভেবেই প্রেমান দুহাতে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে ওঠে। শরীরে লেগে থাকা মিশ্রিত ছোঁয়াগুলো তাকে কতটা পীড়া দিচ্ছে তা বর্ণনাতীত। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে কি পর পুরুষের থাবার শিকার হতে হবে? মেয়ে বলেই সবসময় মুখ বুজে অন্যায় সহ্য করে ভেতরে ভেতরে গুমড়ে মরতে হবে? উত্তর মিলল না। এক পর্যায়ে প্রেমার চোখের পানি ফুরিয়ে এলো। রিকশা বাজারে প্রবেশ করতেই প্রেমার খেয়াল হলো তার মাসিক বাজার শেষ। গত সপ্তাহে শেষ হয়েছিল, তবে খেয়ে না খেয়ে কোনো মতে এই সপ্তাহটা পার করে দিয়েছে সে। ভার্সিটির এক্সাম ফি দিতে গিয়ে বাকি 3টা টিউশনির টাকা ফুরিয়ে গেছে। ভেবেছিল আজ রিক্তার মায়ের দেওয়া বেতন থেকে বাজার সদাই করবে, কিন্তু নিয়তির যে বড়ই অপ্রসন্ন। প্রেমা তাচ্ছিল্য হেসে শূন্য নিলম্বরে দৃষ্টি নিবদ্ধ করে ফিসফিসিয়ে বলল, তুমি বিহীন দুনিয়াটা ভীষণ কঠিন লাগে আমি। এই দুনিয়ায় অর্ধেক মায়াজাল, বাকিটা হায়নার দল। এই মায়াজালের প্রকৃত সত্য হলো এই পৃথিবীতে ধনীদের জন্য রয়েছে স্বর্ণমুকুট আর গরিবদের জন্য বাস্তবতার লাথি, যা মৃত্যু সকলকে মুখ বুঝে সয়ে যেতে হবে। চৌধুরী নিবাসের বিশাল গেট পেরিয়ে প্রবেশ করলো একটা টয়টা করোলা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো চৌধুরী বাড়ির একমাত্র আদুরে এবং কনিষ্ঠ কন্যা মারজান আইরিন চৌধুরী। সবাই ভালোবেসে তাকে মেহরিমা ডাকে। 19 বছর বয়সী মেহরিমা স্বভাবে ভীষণ চঞ্চল এবং প্রাণোচ্ছল ধাঁচের রমণী। বাড়ির সকলেই তাকে দুষ্টুমির শিরোমণি হিসেবে চিনে। আজ মেহরিমার ভার্সিটিতে নবীনবরণ ছিল। সকাল সকাল সাজুগুজু করে এক ঝাঁক বান্ধবীদের নিয়ে ছুটেছিল ভার্সিটির প্রাঙ্গণে। সারাদিন লম্প ঝম্প করে মেহরিমা ভীষণ ক্লান্ত। তার উপর ভারী কি শাড়ি, অর্নামেন্টসের যন্ত্রণা আর কোনোভাবেই সহ্য করতে পারছে না বেচারি। সদর দরজা দিয়ে বাসায় ঢুকতেই মেহরিমার চোখে পড়ে তার বড় চাচি, মেজো চাচি আর মা একসাথে বসে গল্প করছে। মেহরিমা ভেতরে ঢুকে সুজা বড় চাচি তথা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে আমোদে গলায় বলল, বড় মা, ও বড় মা, শোনো না। মেহরিমার কাণ্ডে উপস্থিত সকলেই হেসে ওঠেন। মেহরিমার মা মাহিরা চৌধুরী চোখ পাকিয়ে তাকান। আফিয়া চৌধুরী সেসবে পাত্তা না দিয়ে বলেন, হ্যাঁ মিঠু বুড়ি বল। মেহরিমা কণ্ঠে আহ্লাদ ঢেলে বলে, আমায় একটু লাজানিয়া বানিয়ে দাও না। আমার ছোট্ট পেটটা লাজানিয়ার টেস্টি স্লাইস খাওয়ার জন্য বিগত 1 সপ্তাহ থেকে ওয়ার্নিং দিচ্ছে। কখন যেন আন্দোলনে নেমে যায় তার ঠিক নেই। তুমি বানিয়ে দিবে না? আফিয়া চৌধুরী ভীষণ আন্তরিক মহিলা। মেহরিমার আদরে আহ্লাদে সায় জানিয়ে বললেন, হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেহরিমা আহ্লাদে গলে গিয়ে আফিয়া চৌধুরীর গালে টপাটপ কয়েকটা চুমু দিয়ে বলে, আমার বেস্ট বড় মা। মাহিরা চৌধুরী মিছে রাগ দেখিয়ে বলেন, সব আবদার মেনে ওকে বিগড়ে দিয়েন না পা। খুব সাহস বেড়েছে, তার এবার লাগাম টেনে ধরতে হবে। মাহিরা চৌধুরীর কথা শুনে চৌধুরী বাড়ির মেজো বউ তথা তাজকিয়া তারান্নুম চৌধুরী থমথমে কণ্ঠে বললেন, আরও 7 বছর আগে ব্যাপারটা অনুধাবন করলে আমার বুকের মানিক এত দূরে ভিন্ন দেশে পড়ে থাকতো না মায়েরা। এখন এসব উপলব্ধি করে লাভ আছে? আমার সর্বনাশ তো হয়ে গিয়েছে। মুহূর্তে এই পরিবেশটা নীরব হয়ে গেল। সকলের মুখ থেকে হাসি সরে গিয়ে
জায়গা করে নিল এক রাশ বিষণ্ণতা। কিছুক্ষণ পর প্রাণোচ্ছল মেহরিমা নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত সুরে বলল, আমি ভীষণ টায়ার্ড বড় মা, চেঞ্জ করে একটু ঘুমোবো, তুমি বরং পরে ওটা বানিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘরের দিকে অগ্রসর হলো মেহরিমা। আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে মেজো যাকে বললেন, তারা এরকম করে কেউ কথা বলে? মেয়েটা আজ আর কিচ্ছুটি মুখে তুলবে না সারাদিন। তুই বুঝো অবুঝ কেন হচ্ছিস? তারান্নুম চৌধুরী রেগে মেগে উঠে দাঁড়িয়ে ক্রন্ধনরত স্বরে বললেন, আমার ছেলেটা আজ 7টা বছর ধরে কি খাচ্ছে না খাচ্ছে সেটা একমাত্র খোদাই জানে। আদৌ কোনোদিন ওকে নিজ হাতে তুলে খাওয়াতে পারবো কিনা সন্দেহ হয় মাঝে মধ্যে। আমার ছেলেটাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথাই নেই, অথচ কেউ একবেলা না খেয়ে থাকলে তোমাদের দুশ্চিন্তা তড়িয়ে বাড়ে। কথা শেষ করে তিনিও জায়গা ত্যাগ করেন। মাহিরা চৌধুরী চোখের কার্নিশে জমা পানিটুকু মুছে ফেলতে ফেলতে বলেন, একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবে আমার ছোট্ট মেয়েটা? আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে আপা। আফিয়া চৌধুরী সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পেলেন না। বুক চিরে বেরিয়ে আসলো এক বৃহৎ দীর্ঘশ্বাস। অর্ধনগ্ন শরীরে চেঞ্জিং রুমের বিশাল আয়নার সামনেই দাঁড়িয়ে আছে মেহরিমা। ফরফটে কলার বোনের সেন্সিটিভ ত্বকে বিদ্যমান ছুপ ছুপ লালচে দাগগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। ফ্লোরে পড়ে থাকা ভারী শাড়িটা দেখে এক রাশ বিরক্তি এসে জমা হলো তার সুশ্রী মুখশ্রীতে। দীর্ঘক্ষণ ভারী পোশাক জড়িয়ে রাখার ফলে ভীষণ ক্লান্ত লাগছে তার। শরীরের বাকি পরিচ্ছদ অনাবৃত করে উন্মুক্ত নত জানু দেহখানা বাথটাবের উষ্ণ জলে ছেড়ে দিয়ে আরামে চোখ বুঝল মেহরিমা। এতক্ষণ লাইভ ফুটেজে মেহরিমার সমস্ত কর্মকাণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছিল তাজরিয়ান। পূর্ণাঙ্গ দৃশ্যটুকু অবলোকন হতেই ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে সেটাকে দূরে ছুঁড়ে ফেলল। পুরো বিষয়টা স্মৃতিপটে ভেসে উঠতেই অবিরাম ধারায় শ্বাসজল গড়ে পড়ল তার কপাল বেয়ে। জিভ দ্বারা শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে হেসে বলল, শুধু লন্ডনে থাকা সত্ত্বেও তোর মোহনীয় রূপের অগ্নিশিখা আমায় জ্বালিয়ে মারছে। অতীতে অপবাদ দিয়ে বিতাড়িত করেছিস, এখন বুঝি নতুন করে বদনাম করার উপায় খুঁজছিস? ছলনাময় নারী কোথাকার। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো তাজরিয়ান। মস্তিষ্ক থেকে অনাকাঙ্ক্ষিত স্মৃতিগুলো মুছে ফেলতে গিয়েও ব্যর্থ হলো। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি কষে বিগ্রানু মেজাজে কল করলো বহুল কাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই তাজরিয়ান এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, অতি শীঘ্র আমি দেশে ফিরছি তুরাব। তোর অবাধ্য স্বভাবের বেয়াদব বোনকে সামনে রাখিস। আমার সম্মুখে পড়লে এক থাপ্পড়ে সকল ভীমরতে ছুটিয়ে দেবো একদম। সদ্য আসা ঘুমটা আলগা হয়ে আসলো তুরাবের। ধাতস্থ হয়েই কোনো প্রশ্ন করার পূর্বেই তাজরিয়ান কল কেটে দিল। রাগ সামলাতে না পেরে সজোরে খুশি বসালো কংক্রিটের দেয়ালে। দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সামনে নিজেকে সিঙ্গেল দাবি করার সাহস কোত্থেকে আসে? অন্য পুরুষের চোখের তৃষ্ণা মেটানোর সাহস কী করে হয় তোর? তোর অস্তিত্বে নিজের নামের বৈধ সিলমোহর মেরে অতপর দেশ ছেড়েছি আমি। এর বড় 7টা বছর ধরে আমাকে ইগনোর করার দুঃসাহস কী করে হয়? জবাব রেডি রাখিস, কেননা তাজরিয়ান জাওয়াদ চৌধুরী ফিরছে তোকে সাহায্য করতে। দাঁত কিরমিরিয়ে প্রয়োজনীয় পোশাক কাঁধে নিয়ে তাজরিয়ান ত্রস্ত পায়ে ছুটল শাওয়ার নিতে। এই মুহূর্তে বেগরানো মেজাজ ঠান্ডা করা অতীব জরুরি। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নিলেও বেগরানো মেজাজ কোনোভাবেই ঠান্ডা করতে পারল না তাজরিয়ান। মিনিট কয়েকে কিছু একটা ভেবে দ্রুত শরীরের ভেজা পোশাক পাল্টে ছুটল পার্শ্ববর্তী ফ্ল্যাটে। কলিং বেল দিতেই ওপাশ থেকে একজন মেয়েট দরজা খুলে দিল। তাজরিয়ান কাট কাট স্বরে জিজ্ঞেস করলো, ভাই বাসায় আছে? সার্ভেন্ট খাঁটি ইংরেজিতে মিষ্টি হেসে জবাব দিল, স্যার বেলকনিতে বসে অফিসের জরুরি কাজ করছেন। তাজরিয়ান ওসব তোয়াক্কা না করে গটগট আওয়াজ তুলে সেদিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে নক করে বলল, ভাই আসবো? শব্দের উৎস খুঁজতে দীর্ঘদেহী লম্বা একজন পুরুষ চোখ তুলে তাকালো। তাজরিয়ানকে দেখে গম্ভীর স্বরে বলল, কামিন। তাজরিয়ান ভেতরে ঢুকতে ঢুকতে অস্থির চিত্তে বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসছি ভাইয়া। সেই সুদর্শন যুবক ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে ক্ষীণ স্বরে বলল, কি কথা তাজ? তাজরিয়ান সুজা বড় ভাইয়ের কোলে মাথা রেখে অশান্ত স্বরে বলল, আমরা কালকে বাংলাদেশে ফিরছি ভাইয়া। সেই পুরুষের ভ্রুজুরা কিঞ্চিত কুঞ্চিত হয়। কিছু একটা ভেবে থমথমে কণ্ঠে বলে, কালকে অফিসে
গুরুত্বপূর্ণ মিটিং আছে, কতগুলো ডিল ফাইনাল করা বাকি। এভাবে হুট করে যাওয়া যাবে না তাজ। তাজরিয়ান ক্ষুবান্বিত হয়ে মাথা উঁচিয়ে সে সুদর্শন পুরুষের চোখে দৃষ্টি নিক্ষেপ করে বলে, Deals are more important than me, Mr. Arshiyan Isfar Chaudhuri. তাজরিয়ানের বাচ্চামি কথাবার্তায় আরশিয়ান হেসে ফেলল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাহিরে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে শুধালো, মেহরিমা আবার কিছু করেছে? শান্ত হয়ে আসা রাগটা আবারও থাপ করে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কিরমিরে তাজরিয়ান বলল, আমার বউ আমি ব্যতীত দুনিয়ার সবার সাথে হা হা হি হি করতে ব্যস্ত, আর আমি লন্ডনে বসে বসে পিতৃ আজ্ঞা পালন করছে। আমার বাপের ভয়ঙ্কর ষড়যন্ত্র একদিন আমাকে অনুপম বানিয়ে ছাড়বে, আর আমার অবুজ বউটা কল্যাণের ল্যাদা ভার্সন হয়ে আরেক বেটার আজ্ঞা পালন করবে। আই কান্ট ইমাজিন ভাইয়া, এনাফ ইজ এনাফ। আমরা কালকেই দেশে ফিরছি এবং এটাই ফাইনাল। তাজরিয়ানের বাচ্চামিমূলক কথায় আরশিয়ান পুনরায় হেসে ফেলল। দেশে ফেরার কথা শুনে স্মৃতিপটে খুব প্রিয় একজনের কাফনে মোড়ানো বিকৃত মুখশ্রীর ঝলক ভেসে উঠল। লম্বা শ্বাস টেনে বুকে চলমান ঝড়টা থামানোর প্রয়াস করে গম্ভীর স্বরে বলল, আমরা কালকেই বাংলাদেশে ফিরবো তাজ। ভারাক্রান্ত মনে ম্যাসে ফিরল প্রিমা। রিকশার ভাড়া মিটিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় আসতে দেখা হলো বাড়িওয়ালার সাথে। বয়স্ক বাড়িওয়ালা তাকে দেখে নাক মুখ কুচকে গম্ভীর স্বরে বললেন, তোমার গত 2 মাসের ভাড়া বাকি নেই। পরশু দিনকে ঈদ, খরচাপাতির ব্যাপার আছে, টাকাটা জলদি দিয়ে দিও। সম্ভব হলে চলতি মাসের ভাড়াটাও দিয়ে দিও। এতিম বয়লা কম তো ছাড় দেয়নি। এখন তুমি যদি এমন করো তাহলে তো আমার না খেয়ে মরা লাগবে। একটা ছোট চিলেকোঠার ঘরে ভাড়া থাকে প্রিমা, যার ভাড়া মাত্র 6,000 টাকা। দুজন শেয়ারে থাকে বিধায় হাফ টাকা ভাড়া লাগে এক একজনের। এই 10 তলা বিল্ডিং এর পুরোটা জুড়ে ভাড়াটিয়া রয়েছে। সামান্য কটা টাকার জন্য বাড়িওয়ালার মৃত্যু ঘটবে না সেটা প্রিমা খুব ভালো মতো বুঝে। প্রিমা কিন্তু সে নিরুপায়। হালকা ভেজা চোখে তাকিয়ে নির্বিকার গলায় প্রিমা বলল, জি আঙ্কেল। বাড়িওয়ালা বিড়বিড় করতে করতে চলে গেলেন। প্রেমা পাথরের দৃষ্টিতে কিছুক্ষণ শূন্যে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে দ্রুত পায়ে 5ম তলায় উঠে চিলেকোঠার ঘরটার দিকে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই রান্নাঘর থেকে রিনরিনে একটা কণ্ঠস্বর বলে উঠল, এসেছিস তুই? প্রেমা ক্ষীণ স্বরে প্রত্যুত্তরে জানিয়ে সোজা বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। পরিশ্রান্ত শরীরটা আর চলছে না। ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অনুভূতিহীন প্রাণীর ন্যায় বিমর্ষ চিত্তে ভাবতে লাগলো কত শত ভাবনা। প্রিমার ক্ষীণ উত্তর শুনে রান্নাঘর থেকে খুন্তি হাতে ঘরে ঢুকলো ফারজানা ইয়াসমিন তুলি হলো প্রিমার একমাত্র শুভাকাঙ্ক্ষী এবং রুমমেট। বয়সে ফারজানা প্রিমার চাইতে বড়। একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো বেতনের চাকরি করে এবং একই সাথে মাস্টার্সে পড়াশোনা করছে। প্রিমাকে এভাবে শুয়ে থাকতে দেখে ফারজানা চিন্তিত মুখে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে সোনা? প্রিমা বালিশ থেকে মাথা সরে ফারজানার কোলে মাথা রেখে ধীর গলায় প্রশ্ন করল, এতিমের ঈদ বলতে কোনো উৎসব হয় বুবু? এত বেশি আনন্দ তাদের কপালে সয়। ফারজানার বুকটা কেঁপে উঠল। চমকে তাকালো প্রিমার দিকে। ছিপছিপে গরনের লম্বাটে হাত দিশার শরীরটা কেমন যেন নির্জীব হয়ে আছে। মাথার ঘন কালো সুবিশাল রেশমি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানায়। হলদেটে ফর্সা ত্বকের মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, অথচ তার ভাগ্যটা অত্যন্ত খারাপ। এইটুকু বয়সের মেয়েটা কত শত স্ট্রাগল করছে নিজেকে টিকিয়ে রাখতে। ফারজানা দীর্ঘশ্বাস ফেলে সহজ কণ্ঠে শুধায়, কি হয়েছে বলবি তোটা কি? প্রিমা কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ বুজে ফারজানার কোমর জড়িয়ে ধরে বলে, তোমার শরীর থেকে মা গন্ধ আসছে বুবু, একটু বসবে আমার পাশে? নির্মল আবদারটা ফেরাতে পারল না ফারজানা। আপাতত প্রেমাকে ঘটনা জিজ্ঞেস করে লাভ নেই, তা ঢের বুঝেছে সে। ফারজানা বড়দের মতো শাসন করে বলল, উঠে গিয়ে সোজা ফ্রেশ হয়ে এরপর খেতে বস। খাওয়া শেষে সকল আবদার পূরণ করা হবে। বেশি কথা শুনতে চাইছি না একদম, জলদি উঠ। কথা শেষ হতে ফারজানা দৌড়ে রান্নাঘরের দিকে গেল। প্রিমা কিছুক্ষণ থম মেরে বসে থেকে জানালার দিকে তাকালো। সুবিশাল অন্ধকারাচ্ছন্ন নীলাম্বরের পানে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করল,
শোনো আম্মা, তোমার মেয়ে একা নয়, ওপরওয়ালা বোধ হয় আমার প্রতি একটুখানি সদয় হয়েছে। খুব সম্ভবত একটু শান্তি, একটু স্বস্তি আমার কপালে রেখেছেন তিনি। খাওয়া দাওয়া শেষে দুজন পাশাপাশি শুয়ে পড়ল। পায়ের কাছটায় রয়েছে বিশাল খোলা জানালা। ঘরটা ছোট্ট হলেও ভীষণ সুন্দর। ফারজানা বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে শান্ত সুরে শুধালো, কি হয়েছে আজকে? প্রিমা হার মেনে সমস্ত ঘটনা খুলে বলল। এই একটা মানুষের কাছেই তার কঠিন ব্যক্তিত্ব নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। ভেতরকার বাচ্চামি সত্তাটা অকপটে বেরিয়ে আসে। সবটা শুনে ফারজানা তাচ্ছিল্য হেসে বলল, সময় পরিবর্তন হলেও কিছু মানুষের মন মানসিকতা এখনো সে আগের মতো রয়ে গেছে। মেয়ে মানুষ মানে পণ্য, মেয়ে মানুষ মানে ভোগী সামগ্রী। এ জঘন্য ভাবনা তাদের অপ্রকৃত মস্তিষ্ক থেকে কখনো যাবে না। প্রিমা নিরুত্তর রইল। এসবের চিন্তা এখন আর তাকে বিরক্ত করে না। চলার পথে এমন মুখোশধারী হায়না দেখে সে অভ্যস্ত। তার চিন্তাটা ভিন্ন জায়গায়। ফারজানা পুনরায় শুধালো, এই টিউশনিটা তো গেল, এবার কি করবি? টিউশনি করাতে করাতে তো শরীরটা একেবারে ভেঙে গেছে। অন্য উপায় খুঁজলে হয় না প্রিমা? আমাদের উপায় বলতে কিছু থাকে না বুবু, ভাগ্য আমাদের নিরুপায় করে দেয় প্রত্যেকটা ক্ষেত্রে। আমি যতটুকু জানি তুই এসএসসি এবং এইচএসসি বোর্ড স্ট্যান্ড করেছিস, তাই না? প্রিমা ম্লান হেসে বলল। হুম। ফারজানা কিছু একটা ভেবে বলল, আমার অফিসে সিনিয়র অফিসারে একজন পিএ লাগবে। তুই মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট। আমি তোর জন্য সুপারিশ করি, যদিও বা ইন্টারভিউতে টিকলে তবেই নিবি। প্রিমা কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলো, ওনার পার্সোনালিটি কেমন? ফারজানা হালকা হেসে বলল, উনি মেয়ে মানুষ, একটু বদমেজাজি, তবে মনের দিক দিয়ে বেশ ভালো। প্রিমার বুকের ভারটা বোধ হয় কমে আসলো। সে ধীর কণ্ঠে বলল, আমি ইন্টারভিউ দেব, দেখা যাক কি হয়। কে জানতো এই একটা পদক্ষেপ তার জীবনের মোড় এক নিমিষেই পাল্টে দেবে। অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। কথাটা তার বেলায় অক্ষরে অক্ষরে মিলে যায়। এই সত্যটা বোধ হয় টের পায়নি প্রেমা। সময় পেরিয়েছে তার নিজস্ব গতিতে। আজ চাঁদ রাত। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত রয়েছেন খাবার টেবিলে। আজকে বাড়ির কর্তারা উপস্থিত আছেন। টেবিলের মাথায় বসেছেন বাড়ির সবচেয়ে বৃদ্ধ সদস্য তৌকির আফজাল চৌধুরী। তার পাশে বসেছেন চৌধুরী বাড়ির বড় ছেলে আরিয়ান ইয়াসার চৌধুরী এবং ওনার স্ত্রী আফিয়া চৌধুরী। ওনাদের পাশের চেয়ারটা দখল করেছেন চৌধুরী বাড়ির মেজো ছেলে আজমল তাজওয়ার চৌধুরী এবং ওনার স্ত্রী তাজকিয়া তারান্নুম চৌধুরী। তাদের বিপরীত দিকের চেয়ারে বসেছেন বাড়ির কনিষ্ঠ পুত্র আরহাম মেহমেদ চৌধুরী এবং ওনার স্ত্রী মাহিরা চৌধুরী। মেহমেদ চৌধুরীর পাশ ঘেঁষে বসেছে ওনার একমাত্র মেয়ে মেহেরিমা এবং তার পাশের চেয়ারটা দখল করে বসেছে বাড়ির ছোট সাহেব এবং বাড়ির মেজপুত্রের কনিষ্ঠ সন্তান তাসওয়ার তুরাব চৌধুরী। টুংটাং চামচ নাড়ার শব্দ আসলেও খাওয়াতে কারো মনোযোগ নেই। বাড়ির প্রত্যেকে বিষণ্ণ চিত্তে বসে আছে। ক্ষণে ক্ষণে তাকাচ্ছে ফাঁকা পড়ে থাকা চেয়ার দুটোর দিকে। সকলের বিমর্ষ ভাবটা লক্ষ্য করে তুরাব। দীর্ঘশ্বাস ফেলে পরিবেশ হালকা করতে মেহেরিমার উদ্দেশ্যে বলে উঠল, কি রে ননির পুতুল, হুট করে জ্বর বাঁধালি কেমনে? তীব্র জ্বরে আক্রান্ত মেহেরিমা নিশ্চুপ ভঙ্গিতে লেপ্টে আছে বাবার বুকের সাথে। মেহমেদ চৌধুরী ওনার আদরের ছানাকে খুব যত্নের সহিত আগলে রেখেছেন। বাচ্চা মেয়েটা জ্বরে একদম কাহিল হয়ে পড়েছে। মেহমেদ চৌধুরী মাছ বেছে বেছে মেয়ের প্লেটে দিচ্ছেন। মেহেরিমা দুর্বল হাতে লুকমা বানিয়ে তা মুখে পড়ছে। তুরবের কথায় চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বলে, বাইক অ্যাক্সিডেন্ট করে জ্বর বাঁধায়নি, এতটুকু নিশ্চিত? মেহেরিমার জবাবে বিষম খেলো তুরাব। ওদের সম্পর্কটা বেশ মজার। দুজনে সারাক্ষণ একে অপরের পেছনেই পড়ে থাকে। গত বছর বাইক অ্যাক্সিডেন্ট করে তুরাবের বেহাল দশা হয়েছিল। খোঁচাটা সেদিকে ইঙ্গিত করে ছুড়া তা বেশ বুঝতে পারল তুরাব। সে কিছু বলার পূর্বেই তারান্নুম চৌধুরী ছেলেকে ধমকে বললেন, খাওয়ার সময় এত কথা বলতে হয় না তুরাব। মায়ের ধমকে চুপসে গেল তুরাব। মেহরিমার মুখটা কালো হয়ে আসলো। চোখ দুটো অশ্রুতে পূর্ণ হয়ে আসবার আগেই চোখ নামিয়ে ফেলল। তারান্নুম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, ওভাবে বলাটা বোধ হয় ঠিক হয়নি। মেয়েটা এমনিতেই জ্বর বাঁধিয়ে বসেছে। মনে মনে অনুতপ্ত হলেও বাহিরে প্রকাশ করার মতো ভাষা খুঁজে পেলেন না তিনি। খাবার টেবিলের থমথমে অবস্থা নিষ্পত্তি ঘটল
কলিং বেলের আওয়াজে। সকলে উৎসুক চোখে তাকালেন মেইন দরজার দিকে। তুরাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখছি। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতে চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল তুরাবের। দরজার ওপাশে দাঁড়ানো দুটো চেনা পরিচিত মুখশ্রী দেখে হতবাক সুরে বলল, ভাইয়া। তুরাবের চিল্লানোর শব্দে চৌধুরী বাড়ির বাকি সদস্যরা এদিকে দৃষ্টিপাত করেন। দরজা পেরিয়ে দুজন লম্বাটে পুরুষের আগমনে থমকে যান উপস্থিত প্রত্যেকে। আফিয়া চৌধুরী এবং তারান্নুম চৌধুরী বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। বাকিদের অবস্থাও প্রায় একই। তাজরিয়ান এবং আরশিয়ানের আকস্মিক আগমনে সকলেই হতভম্ব এবং আনন্দিত। দুজনে এগিয়ে সে তাদের মাকে জড়িয়ে ধরে। মুহূর্তের মধ্যে চৌধুরী বাড়িতে আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বাকিদের সাথে কুশলাদি বিনিময় করে ওরা দুজন ফ্রেশ হতে নিজেদের কক্ষে যায়। নিজ কক্ষে যাওয়ার পূর্বে নিজ বধূর ভীত সন্ত্রস্ত এবং চমকিত মুখশ্রী অবলোকন করতে ভুলে না তাজরিয়ান। বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলে, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। চৌধুরী বাড়িতে যেন আনন্দের ঢল নেমেছে। সারা বাড়িতে এদের আমেজ লক্ষণীয়। সকলেই ডাইনিং রুমে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে ওরা দুজনেই নেমে আসে। তাজরিয়ান এসে সোজা মেহরিমার সামনের চেয়ারটা দখল করে। তা দেখে মেয়েটা অস্বস্তিতে গাঢ় হয়ে বসে থাকে। স্থান ত্যাগ করার কথা তার মাথায় আসেনি। সে কেবল তার পরিণতির কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে। গল্প আড্ডার ফাঁকে দুজনে খাওয়া দাওয়া শেষ করে। তৌকির আফজাল সকলকে তাড়া দিয়ে বলেন, ঈদুল আজহা সকলকে সকালে উঠে নামাজে যেতে হবে, এসে আবার পশু কোরবানির ব্যাপার আছে। দাদুভাই তোমরা নিশ্চয়ই ভীষণ ক্লান্ত, এখন গিয়ে রেস্ট নাও। ছোট বৌমা মেহগিন্নিকে দ্রুত ওর রুমে দিয়ে এসো। দাদুর কথা শুনে তাজরিয়ান ভ্রু কুচকে গম্ভীর স্বরে শোধালো, আমার বউ অন্য ঘরে যাবে কেন? তাজরিয়ানের কথায় ছোটখাটো একটা বজ্রপাতের ন্যায় শোনালো। উপস্থিত সকলে পুনরায় হতভম্ব মুখে তাজরিয়ানের মুখের দিকে তাকায়। মেহরিমার নত জানু দেহখানা আকস্মিক কেঁপে ওঠে। তাজরিয়ান সবার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে শুধায়, কি আশ্চর্য, সবাই এভাবে তাকাচ্ছ কেন? আমার বউ আমি চাইবো না? তাজরিয়ানের বাবা আমতা আমতা করে বলে। তাজরিয়ান মাঝপথে থামিয়ে দিয়ে বলে, তখন বুঝতো না বলেই তোমাদের কাছে রেখে গিয়েছিলাম। এখন নিশ্চয়ই বিয়ে স্বামী সংসার সবটাই বুঝে। না বুঝলে সমস্যা নেই, বউ আমার, সুতরাং বোঝানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। তাজরিয়ানের এক রক্ষা কথায় সকলে নিশ্চুপ হয়ে যায়। সাইকোপ্যাথ ছেলেটাকে বোঝাতে পারাটা দুঃসাধ্য ব্যাপার। কখন কোন কথায় রেগে গিয়ে ভায়োলেন্ট হয়ে ওঠে তার ঠিক ঠিকানা নেই। 7 বছরে কতটা শুধরেছে কে জানে। তারান্নুম চৌধুরী মনে মনে দোয়া ইউনুস পড়ছেন। হে কোন বিপদ হলো। তাজরিয়ানের কথা শুনে মাহিরা চৌধুরীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। মেয়েটা তার বড্ড আদরের। 7 বছর আগের ঘটনায় মেয়েটা যথেষ্ট মুষড়ে পড়েছিল। বহু কষ্টে মেয়েটাকে সেই পরিস্থিতি থেকে বের করেছেন। অসুস্থ মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে তাজরিয়ানকে বললেন, আপু, মেহু তো অসুস্থ, ভীষণ জ্বর মেয়েটার, ও না হয় একটু। চাচির কথা শুনে তাজরিয়ান চটপট করে হাত বাড়িয়ে মেহরিমার কপাল ছুঁয়ে দেখল। আকস্মিক কপালে তাজরিয়ানের পুরুষালী হাতের ঠান্ডা স্পর্শে মেহরিমা আটকে উঠল। তাজরিয়ান এক পলক মেহরিমাকে দেখে বলল, আপনি চিন্তা করবেন না ছোট মা, আমার এলোমেলো ভঙ্গিতে সর অভ্যেস নেই। আমি সুন্দর মতো দুটো কম্বল পেঁচিয়ে দেবো ওর শরীরে। কোনো প্রকার অসুবিধা হলে আমি দেখব, সমস্যা নেই। তাজরিয়ানের এহেন উত্তরে উপস্থিত সকলেই হতাশ চোখে আরশিয়ানের দিকে তাকালো। আরশিয়ান ব্যস্ত হাতে টাইপ করছিল। সবাইকে তাকাতে দেখে ছোট্ট করে বলল, তাজরিয়ানের কথায় আমি কোনো ভুল দেখছি না, কিন্তু তোমাদের আচরণে অবাক হচ্ছি। উপস্থিত সকলে আরেক দফা হতাশ হলো। তাজরিয়ান আড়মোড়া ভেঙে হামি দিয়ে বলল, আমার বউ দিতে তোমরা এমন টালবানো শুরু করেছো কেন? 7টা বছর সময় দেওয়ার বড় এই হাল? আমি বড় হয়ে গেলে ওকে অন্যতর বিয়েদের ফোন দিয়েছ নাকি? আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার বউয়ের ব্যাপারে আমি এক চুল পরিমাণ ছাড়ও দেব না কাউকে। সবার কথায় মেহরিমার মাথা ব্যথা দ্বিগুণ হারে বাড়ল। অসুস্থ মেয়েটা অত চিন্তা সহ্য করতে পারল না। আকস্মিক বমি করে ভাসিয়ে ফেলল ফ্লোর। মেয়েকে বুকে জড়িয়ে রাখার কারণে মেহমেদ চৌধুরীর বুকের কাছটায় বমি মেখে যাতা অবস্থা হলো। তাজরিয়ান এক লাফে উঠে সে মেহরিমাকে ধরে।
তাজরিয়ানের স্পর্শে মেহরিমার ছোট্ট শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। বেচারে খোলাটে চোখে একবার তাজরিয়ানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। আকস্মিক এমন হাওয়াতে তাজরিয়ান অস্থির কণ্ঠে শুধায়, বোঝান ও বোঝান। আরশিয়ান সবার দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে চোখে চোখে কিছু একটা বোঝালো। সকলেই কয়েকটা ফাঁকা ঢুক গেলে নিশ্চুপে তা শুনল। তাজরিয়ান কারো কথায় ভ্রুক্ষেপ না করে মেহরিমাকে কোলে তুলে সোজা নিজের রুমের দিকে হাঁটা দিল। উপরে উঠতে উঠতে ঝাঁঝালো স্বরে বলল, এই তোরাব, জলদি সুর চেক আপ করে আমাকে রিপোর্ট জানা। তোরাব একজন মেডিকেল স্টুডেন্ট, বর্তমানে ইন্টার্নি করছে। বড় ভাইয়ের কথা শুনে তোরাব ছুটল তার ঘরের দিকে। মেহরিমার চেক আপ করে জানা গেল বেচারি দুর্বলতা এবং অসুস্থতার জন্য জ্ঞান হারিয়েছে। তোরাব প্রয়োজনীয় মেডিসিন তাজরিয়ানকে বুঝিয়ে দিল। এক পর্যায়ে সকলে মেহরিমাকে রেখে তাজরিয়ানের ঘর ছেড়ে বেরিয়ে আসলো। মাহিরা চৌধুরী এবং মেহমেদ চৌধুরী কিছুটা নাখুশ হলেও আরশিয়ান তাদের বোঝালো। ঘর ফাঁকা হতেই তাজরিয়ান গভীর দৃষ্টিতে বিছানায় নিস্তেজ ভঙ্গিতে শুয়ে থাকা মেহরিমার দিকে তাকালো। এসি রিমোট খুঁজে কুলিং মুড চালু করে দিল। নিমিষেই হুড়মুড়ি এসির ঠান্ডা বাতাস ঘরটাকে কোল্ড স্টোরেজে বানাতে তৎপর হলো। তাজরিয়ান বাঁকা হেসে মেহরিমার শরীরের কম্বলটা সরিয়ে সাইডে ফেলল। মেহরিমার পাশে শুয়ে ওর ঘাড়ে মুখ গুজে বহুল কাঙ্ক্ষিত সেই সুমিষ্ট ঘ্রাণ উন্মাদের মতো নিজের ভেতর টেনে নিতে লাগলো। ঠান্ডায় জমে আসা মেয়েটার নত যেন শরীরটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ। অতঃপর কিছু একটা মনে পড়তেই মেহরিমার কাঁধে সুচালু দাঁতের প্রয়োগ করলো। পুরো গলা জুড়ে রক্তাভ চিহ্ন এঁকে দিয়ে হেসে সে বলল, আমার সম্পদ অন্য পুরুষকে দেখানোর দুঃসাহস কি করে হলো বোঝান? তাজরিন নামক বদ্ধ উন্মাদকে এত সহজে কি করে ভুলে গেলি? প্রত্যুত্তর না পেয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল তাজরিয়ান। বাঁকা হেসে পুনরায় বলল, ডোন্ট ওয়ারি বোঝান, বদনাম করাতে আমি আবারও ফিরে এসছি। এবার স্রেফ বদনাম করিয়ে ক্ষান্ত হব না, বরং তোর রুহ অবধি কবজায় নেওয়ার ব্যবস্থা করব। আমার অনুপস্থিতিতেও তুই কেবল আমার ঘরেই ডুবে থাকবি। পবিত্র ঈদ উল আজহার স্নিগ্ধ সকাল। চৌধুরী বাড়িটা আপাতত নিস্তব্ধ। বাড়ির ছেলেরা সকলেই নামাজে গিয়েছে। বাড়ির বউয়েরা রান্নাঘরে ব্যস্ত। তাজরিয়ান বাসা থেকে বের হতেই মাহিরা চৌধুরী দ্রুত ছুটে যান মেয়ের কাছে। গতকাল সারাটা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ওনাদের। মাথা গরম ছেলেটা এই 7 বছরে কতটুকু শুধরেছে তা নিয়ে সকলেই যথেষ্ট সন্দিহান। মন সায় না দিলেও এক প্রকার বাধ্য হয়ে পরিস্থিতির গাড়াকলে পড়ে মেয়েকে তাজরিয়ানের হাতে তুলে দিয়েছেন ওনারা। আকাশ কুসুম চিন্তা ভাবনার মাঝেই তাজরিয়ানের ঘরের সামনে উপস্থিত হন মাহিরা চৌধুরী। কাপা হাতে ভারী পর্দা আবৃত বন্ধ কাচের দরজায় নক করেন। ওনাকে অবাক করে দিয়ে অপর পক্ষ নিশ্চুপ থাকে। এতে মাহিরা চৌধুরীর চিন্তা তরতরে বাড়ে। জোরালো শব্দ করেও কোনো লাভ হলো না। উপরন্ত তাজরিয়ান দরজাটা লক করে গিয়েছে। মাহিরা চৌধুরীর হাঁক ডাক শুনে নিজ থেকে আফিয়া চৌধুরী এবং তারান্নুম চৌধুরী ছুটে আসেন। মাহিরা চৌধুরী অসহায় সুরে বলেন, আমার মেয়েটা দরজা খুঁজে না পা, কি হলো ওর? মাহিরা চৌধুরীর কথায় আফিয়া এবং তারান্নুম চৌধুরী বেশ অবাক হলেন। মাহিরা চৌধুরীকে শান্ত হতে বলে তিনি ছুটলেন ঘরের এক্সট্রা চাবি আনতে। তারান্নুম চৌধুরী চাবি হাতে ফেরত আসলে সকলে স্বস্তির শ্বাস ফেলেন। কিন্তু দরজা খুলে ভেতরকার দৃশ্য দেখে থমকে যান ওনারা। মাহিরা চৌধুরী মেয়ের অবস্থা দেখে কেঁদে ফেললেন। তারান্নুম চৌধুরী লজ্জায় মুখটা অন্যদিকে ফিরে নিলেন। আফিয়া চৌধুরী চোখ বড় বড় করে বললেন, এ কি অবস্থা? অন্ধকারাচ্ছন্ন রুমটা জানালার ফাঁক গলিয়ে আসা সূর্যের আলোয় আলোকিত। ঘরের মেঝেতে এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু জামা কাপড় ও সারিয়ে ফোমের নরম বিছানায় বেঘুরে ঘুমাচ্ছে মেহরিমা। তার অনাবৃত দেহে কেবল একটা ব্ল্যাঙ্কেট বুক পর্যন্ত টেনে দেওয়া। ফর্সা কাঁধে গলায় যত দূর অবধি নজর যায় সবখানেই লালচে কিংবা কালশিটে দাগের চিহ্ন। মেয়ের অবস্থা দেখে মাহিরা চৌধুরী যেন নিজের মধ্য নেই। আফিয়া চৌধুরী পরিস্থিতি বুঝে ঝটপট দোয়া ইউনুস পড়তে লাগলেন। আজ কতগুলো বছর পর চৌধুরী বাড়ি একটুখানি আনন্দের মুখ দেখেছে। অনাকাঙ্ক্ষিত ঝড় ঝাপটার আগমন যদি সেসব নিশ্চিহ্ন করে দেয় তবে চৌধুরী পরিবারের ভাঙন নিশ্চিত। তারান্নুম চৌধুরী ও বিড়বিড়িয়ে দোয়া ইউনুস পড়ছেন। ছেলের এমন অমানবিক আচরণে উনিও হতবাক। কি বলবেন কি করবেন কিছুই বুঝে পাচ্ছেন না তিনি। আফিয়া চৌধুরীর ফিসফিসানো বললেন, কি খেয়ে এমন ছেলে পেটে ধরেছিলি তারা?
তারান্নুম চৌধুরী অসহায় কণ্ঠে বললেন, আপনাদের দেবরের ডায়েট চার্ট তৈরি করে দিয়েছে আপা, তাকে জিজ্ঞেস করলে হয়তো সঠিক উত্তরটা পাওয়া যাবে। আফিয়া চৌধুরী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, তোর ছেলের নাম তাজরিয়ান না রেখে তাণ্ডব রাখা উচিত ছিল। নতুন করে কোনো অশান্তি বিপদ ধেয়ে আসছে, উপরালা জানেন। ওসব কথা ছাড়, এখন দোয়া ইউনুস পড়। তারান্নুম চৌধুরী কাদু কাদু গলায় বললেন, তাজরিয়ান আসার পর থেকেই সমানে দোয়া দরুদ পড়ে যাচ্ছে আপা, এরপরও কেন যেন বিপদ টলাতে পারছি না। তাদের কথোপকথনের মাঝেই মাহিরা চৌধুরী স্থির কণ্ঠে বললেন, আপনারা বাইরে যান, আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসছি। মাহিরা চৌধুরীর কথার বিপরীতে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না, বুকে ভয় চেপে নীরবে প্রস্থান করলেন। ওনাদের যেতে দেখে মাহিরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে অগ্রসর হন। নামাজ শেষে বাড়ির ছোট ছেলেরা বাসায় ফিরেছে, বড়রা সোজা উপস্থিত হয়েছেন কোরবানির মাঠে। সব কিছু তদারকি করে ওনারা চলে আসবেন, এরপর বাকি কাজ ছোটরা করবে। যেহেতু দীর্ঘ সময়ের কাজ, তাই ভারী খাবার খেয়ে অতপর আরশিয়ান, তাজরিয়ান এবং তুরাব বেরোবে। তারা টেবিলে এসে বসতে দেখলো মেহরিমা দুর্বল হাতে একটু একটু করে খাবার মুখে দিচ্ছে। চোখ মুখ কিছুটা ফোলা এবং মুখশ্রীতে এক রাশ বিষণ্ণতা দৃশ্যমান। আরশিয়ান এক পলক ওর দিকে তাকিয়ে নরম গলায় শুধালো। মেহরিমা রক্তাভ চোখ দুটো তুলে আরশিয়ানের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভালো আছি ভাইয়া, শরীর ভালো আছে, জ্বর নেই। আরশিয়ান স্মিত হেসে পকেট থেকে 1000 টাকার 5টা নোট বের করে মেহরিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঈদ মোবারক মেহপুরি, এই নাও তোমার সালামি। মন খারাপ করে থেকো না, কেমন? তাজরিয়ান টেরা চোখে একবার তাকালো। তুরাব ফুকুচকে মুখে দুটো পিঠা পরে বলল, এত পার্সিয়ালিটি ধর্মের সইবে না ভাইয়া। আমি যে বাড়ির ছোট পুত্র, সেদিকে কারোরই নজর নেই দেখেছি। আরশিয়ান গম্ভীর গলায় বলল, আমি কামচোর আর বদমেজাজি মানুষদের সালামি দেই না। তাজরিয়ান এবং তুরাব একবার একে অপরের দিকে তাকিয়ে আবারও আরশিয়ানের দিকে তাকালো। সবটা দেখেও আরশিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাস্তা খেতে লাগলো। তুরাব উপায় না পেয়ে এবার মেহরিমার দিকে ঝুঁকে বলল, শুন, তুই একটা ল্যাদা বাচ্চা মানুষ, এত টাকা তুই সামলে রাখতে পারবি? তার চেয়ে বরং আমাকে 2 ভাগ দে আর তুই 1 ভাগ রাখ। বড়দের কথা শুনলে ফেরেশতারা নেকি দেয়, বুঝলি? মেহরিমা কথা বাড়ালো না, হাতের মুঠে থাকা নোটগুলো তুরাবের হাতে দিয়ে দিল চুপচাপ। এতক্ষণ মজা করলেও মেহরিমার কাণ্ডে তুরাব ভীষণ অবাক হলো। মজার মুড নিমিষে গায়েব হয়ে চেহারায় সিরিয়াসনেস আসলো। অস্থির কণ্ঠে মেহরিমার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মিউ মিউ? কেউ কিছু বলেছে? কারো কথায় কষ্ট পেয়েছিস? তুরাবের আদরের স্বরে মেহরিমার কান্না পেয়ে গেল। এত এত জটিলতা ওর একদমই ভালো লাগছে না, অসহ্য লাগছে সব কিছু। চিৎকার করে কান্না করতে মন চাইছে, কিন্তু চাইলে কি সম্ভব হয়? 7 বছর আগের ভুলটা সে পুনরায় করতে চাইছে না। ভুল তার ছিল, তাই সে শাস্তি পাচ্ছে, এমনটা ভেবে ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে মেয়েটা। কিন্তু আদৌ কি এতে হৃদয়ের রক্তক্ষরণ কমে? তুরাব পুনরায় প্রশ্ন করার আগেই সেখানে উপস্থিত হয় মাহিরা চৌধুরী। মেয়েকে খাবার নিয়ে নড়াচড়া করতে দেখে ওনার ভেতরটা কেঁপে ওঠে। তুরাবকে থামাতে গম্ভীর স্বরে তিনি বললেন, চুপচাপ নাস্তা খাও সবাই, একটাও বাড়তি কথা শুনতে চাইছি না আমি। চৌধুরীর বাড়ির অবস্থা থমথমে। এক রাশ রাগ চেপে মেয়েকে নাস্তা তুলে খাওয়াচ্ছেন মাহিরা চৌধুরী। তার পাশে অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছেন তারান্নুম চৌধুরী। আফিয়া চৌধুরী বসে বসে দোয়া ইউনুস পড়ছেন। নীরবতা ভেঙে কণ্ঠে খুব ঠেলে অসহায় সুরে মাহিরা চৌধুরী তাজরিয়ানকে উদ্দেশ্য করে বললেন, 7 বছর আগের শোধ তুলতে আমার অসুস্থ মেয়েটার উপর এভাবে অত্যাচার করতে পারলে? তাজরিয়ান গ্লাসের পানিটুকু শেষ করে ভ্রু কুচকে মাহিরা চৌধুরীর দিকে তাকালো। জিজ্ঞেস কণ্ঠে বলল, আমার জানা মতে তোমার মেয়ের সাথে আমি কিছু করিনি ছোট মা। অজান্তে যদি কোনো পাপ করে থাকি তাহলে একটু স্মরণ করিয়ে দিও। মাহিরা চৌধুরী এমন ভাবলেশহীন কথায় তাজ্জব হয়ে গেলেন। রাগে অগ্নিমূর্তি হয়ে খানিকটা জোর গলায় বললেন, অসভ্যের মতো কথা বলো না তাজরিয়ান, তুমি ভালো মতো জানো আমি কিসের কথা বলছি। তাজরিয়ান ভ্রু কুচকে কিছু একটা মনে করার চেষ্টা করলো।
সামনের চেয়ারে বসে থাকা মেহরিমার গলার কাছটা উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু মাথা সহ পুরো গলা জুড়ে ওড়না পেঁচিয়ে রাখায় তার সম্ভব হলো না। আনমনে কিছু একটা মনে পড়তেই বিড়বিড়িয়ে বলল, তোমার ননির বোতল মার্কা মেয়ের সাথে আমি কিছু করিনি। যা করার আমার বউয়ের সাথে করেছে। হয়তো কপপাত দিয়ে আমার কন্ট্রোলেস ক্যারেক্টারকে বদনাম করো না ছোট মা। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গলা ছেড়ে গম্ভীর স্বরে তাজরিয়ান বলল, 7 বছর আগের বিষয়টা নিয়ে আমার মনে বিন্দুমাত্র প্রতিশোধ নেই। যদি থাকতাম তাহলে আজ সকালে তোমার মেয়ের বিভৎস লাশ খুঁজে পেতে। তাজরিয়ানের ঠান্ডা হুমকি শুনে মাহিরা চৌধুরী ভয় পেলেন। তিনি ঠিক ভেবেছিলেন এই সাইকোপ্যাথ ছেলে জীবনেও শুধরাবে না। বহু প্রচেষ্টার পর মেহরিমাকে পেয়েছেন তিনি। তার একমাত্র বুকের মানিক মেহরিমা। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তিনি মেয়েকে হারাতে পারবেন না। মাহিরা চৌধুরী দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলেন। উপস্থিত সকলেই হতভম্ব চোখে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাহিরা চৌধুরী পুনরায় বললেন, অনেক হয়েছে, আর নয়। তো আজ করছি বলে মাথায় উঠে যাচ্ছ একেবারে। তোমার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমার মেয়ে তোমার সংসার করবে না। শীঘ্রই তোমাদের আলাদা হওয়ার ব্যবস্থা করব আমি। ডাইনিং টেবিলে উপস্থিত সকলে ফাঁকা ঢুক গিলে তাজরিয়ানের দিকে তাকালো। আরশিয়ানও দম আটকে তাকিয়ে রইল তাজরিয়ানের দিকে। তাজরিয়ান বাঁকা হেসে ভীষণ শান্ত সুরে হেসে হেসে বলল, তোমার মেয়ে না চাইলেও আমি তোমার মেয়ের সাথে সংসার করতে ভীষণ আগ্রহী ছোট মা। রইল প্রসঙ্গ আলাদা হওয়ার। প্রারম্ভে চৌধুরী বাড়ির বউয়েরা লাল কাপড়ের চৌকাট মারিয়ে সংসার জীবনে প্রবেশ করে এবং সমাপ্তিতে সাদা কাফন জড়িয়ে চৌকাট পেরিয়ে সংসার ছেড়ে আসল ঠিকানা পৌঁছায়। ইশারা যথেষ্ট নাকি বিস্তারিত বর্ণনা দিতে হবে? উপস্থিত সকলে মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে যায়। এত শান্ত স্বরে এরূপ ভয়ঙ্কর হুমকি শুনে তাদের বেহুশ হওয়ার দশা। মাহিরা চৌধুরী একটু শব্দ করতে পারলেন না। তাজরিয়ান ন্যাপকিনে হাত মুছে পুনরায় শীতল স্বরে বলল, তোমার মেয়ে আমার বউ হলেও বড় মজলিসে আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে প্রশ্ন তোলার লাইসেন্স আমি তোমায় দিইনি ছোট মা। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কাউকে জবাবদিহি করতে ইচ্ছুক নই। আশা করি পরবর্তীতে আমাকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না। মাহিরা চৌধুরী থমকে দাঁড়ালেন। তার সন্তানের বিষয়ে কথা বলার অধিকার তার নেই? তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বলে কি অন্যায় দেখেও তাকে চুপ থাকতে হবে? প্রশ্নগুলো মাথায় আসতেই রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আমার মেয়ে তোমার বউ বলে তার উপর অমানসিক অত্যাচার করার লাইসেন্স আমরা তোমাকে দেইনি তাজ। তাজরিয়ান এতক্ষণ ভদ্রতা বজায় রাখলেও এবার ব্যর্থ হলো। রাগে মেজাজ হারিয়ে উচ্চস্বরে বলল, বিবাহিত নারীর শরীরে 2-4টা দাগ থাকা যদি অত্যাচার হয় তাহলে বুঝতে হবে পৃথিবীর সব নারী তার স্বামীর কাছে অত্যাচারিত। আফিয়া চৌধুরী এই পর্যায়ে গেসে মাহিরা চৌধুরীকে থামাতে চাইলেন। তাজরিয়ানের দিকে তাকিয়ে নরম সুরে বললেন, মাহিরার বহু প্রতিজ্ঞার ফল মেহু। এজন্যই মেহুকে নিয়ে ওর চিন্তাটা নিছকেই কম নয়। তুই রাগিস না বাবা, মেহুটা অসুস্থ, ওকে নিয়ে ঘরে যা। মাহিরা চৌধুরী বাধা দিয়ে বললেন, মোটেও না আপা, আমার মেয়েটাকে মেরে ফেলবে এই সাইকোপ্যাথ। তাজরিয়ানের চোখজোড়া ধপ করে জ্বলে উঠল। উপস্থিত সকলে ভোরকে গিয়ে পুনরায় তাজরিয়ানকে দেখল। আরশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাজরিয়ানের কাঁধে হাত রেখে বলল, মেহুকে নিয়ে রুমে যা। ছোট মায়ের মাথা ঠিক নেই। ডোন্ট বি ইনসেইন। তোর কোথাও যেতে হবে না, ওকে সময় দে। তোদের মধ্যে বোঝাপড়া হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। মেহরিমার অশ্রুসিক্ত চোখের দিকে তাকাতেই মস্তিষ্কে চেপে বসা রাগটা নিমিষেই হাওয়া হয়ে গেল। সময় নষ্ট না করে মেহরিমার হাত চেপে ধরে ওকে নিজের ঘরে নিয়ে গেল তাজরিয়ান। মাহিরা চৌধুরী ওদের প্রস্থানের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভুল করছো। আরশিয়ান মাহিরা চৌধুরীকে সোফায় বসিয়ে তার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন, তুমি বাড়াবাড়ি করছো ছোট মা। মাহিরা চৌধুরী উত্তেজিত হয়ে কিছু বলতে নিলে আরশিয়ান বোঝানোর ভঙ্গিতে বললেন, তুমি অতিরিক্ত ভয় পেয়ে অগ্রহণযোগ্য আচরণ করছো। 7 বছর আগে যে পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছে তাতে এত সহজে সব মিটে যাবে তা আশা করাটা বোকামি ছিল। তবে তাজরিয়ানের পাল্টানো রূপ অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করেছে। ওদের চেষ্টা করতে দাও ছোট মা। সমস্যা হলে আমরা তো আছি, তাই না? এখন তুমি যদি ওদের মধ্যে সমস্যা হতে যাও তাহলে কি করে হবে?
আমাদের মেহু ভীষণ সুখী হবে ছোট মা, তুমি মিলিয়ে নিও। মাহিরা চৌধুরী সায় জানিয়ে নিজের ঘরের দিকে এগোলেন। আশিয়ান আর তুরাব ও নিজেদের গন্তব্যের দিকে রওনা দিল। নিজেদের ঘরে প্রবেশ করতে তাজরিয়ান শব্দ করে দরজার ছিটকানি লাগিয়ে দিল। তা শুনে ভয়ে ভয়ে মেহরিমার বুক ধুকপুক করতে লাগলো। দরজা বন্ধ করে তাজরিয়ান পেছন ফিরে এগোতে লাগলো। মেহরিমা পেছাতে পেছাতে সোজা বিছানার উপর ধাপ করে বসে পড়ল। তাজরিয়ান তার পাশে বসে মেহরিমাকে টেনে তার কোলে বসালো। মেহরিমার গলায় পেঁচানো ওড়নাটা আলতো করে সরিয়ে দিয়ে কাঁধ এবং গলার দাগগুলো দেখল। মেহরিমা লজ্জারণভীত মুখটা নামিয়ে ফ্লোরের দিকে তাকে তাকে রইল কেবল। তাজরিয়ান আলতো হাতে দাগগুলো ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর তুষারণায় ফর্সা পেলব ত্বকে আমার দেওয়া স্পর্শগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে বোঝেন। বউজান ডাক্তার শুনে তড়িৎ গতিতে তাজরিয়ানের দিকে তাকালো মেহরিমা। অস্ফুট স্বরে বলল, নষ্ট পুরুষ কোথাকার। তাজরিয়ান শব্দ করে হেসে ফেলল। পাঞ্জাবির উপরের বোতামগুলো উন্মুক্ত করে বাঁকা হেসে বলল, তুই চাইলে নষ্ট হৃদয়ে তোর পরিশুদ্ধ অর্ধরোষ্ঠের পবিত্র চুম্বন এঁকে দিয়ে আমি শ্রেষ্ঠ পুরুষ বানিয়ে দিতে পারিস। বিশ্বাস কর, আমি একটুও বাধা দিব না। মেহরিমা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। হৃৎপিণ্ডের গতিবেগ বেশ সামাল। তাজরিয়ান দু হাতে মেহরিমাকে আগলে নিয়ে ধাপ করে শুয়ে পড়ল। মেহরিমা ব্যথাতুর শব্দ তুলে বলল, মেরে ফেলবেন নাকি? তাজরিয়ান ফট করে উত্তর দিল, তুই সম্মত দিলে তোকে আদরে আদরে দম আটকে আসার মতো অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিতে পারি। মেহরিমা প্রত্যুত্তর করল না। গতকাল থেকে আকস্মিক ঘটে যাওয়া ঘটনাগুলো হজম করতে ব্যাগ পেতে হচ্ছে। চৌধুরী বাড়ির সবচেয়ে রাগী ছেলেটা, যাকে দেখলে মেহরিমা ভয়ে থরথর করে কাঁপত, আজ সে ছেলেটা তার স্বামী। বলরাগে ছেলেটার সাথে সংসার জীবনে পদার্পণ করতে যাচ্ছে সে। সকলের অতিরিক্ত আহ্লাদী হলেও মেহরিমা মোটেও ন্যাকা ধরনের মেয়ে নয়। সবটা ভেবে ভেতর থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। তাজরিয়ান উঠে গিয়ে পোশাক পাল্টে স্রেফ একটা 3/4 প্যান্ট পরে আসলো। মেহরিমা চোখ মুখ খিচিয়ে অন্য পাশে ফিরে শুল। তাজরিয়ান বাঁকা হেসে মেহরিমার পাশ ঘেঁষে শুয়ে তাকে নিজের দিকে ফেরালো। মেহরিমার ঘাড়েই মুখ গুজে নেশালে কণ্ঠে বলল, বউ তার একমাত্র স্বামীর সাথে দূরত্ব বাড়ালে মৃত্যু সে অবাধ্য বউদের গুরুত্ব দিতে শুরু করে। এরপর সেসব বেয়াদব বউয়েরা সোজা করে গিয়ে ল্যান্ড করে এবং হাজারো সাপ বিচ্ছু পোকামাকড় এরপর সেসব বেয়াদব বউয়েরা সোজা কবরে গিয়ে ল্যান্ড করে এবং হাজারো সাপ বিচ্ছু পোকামাকড় টিকটিকে ওদের সুশ্রী সুন্দর দেহখানা খেয়ে ফেলে। এবার তুই বল, সাপের 2-4টা আদুরে কামড় খাওয়া ভালো নাকি সাপের ছবল খাওয়া ভালো? তাজরিয়ানের কথায় মেহরিমার সারা শরীর শিউরে উঠল। তাজরিয়ান কত বড় মাপের ম্যানিপুলেটিভ পারসন তার বুঝতে বাকি নেই মেহরিমার। কিয়ৎকাল নিশ্চুপ থেকে আকস্মিক মেহরিমা শুধালো, গতকাল রাতে আমাদের মধ্যে কি কিছু হয়েছে? সবে চোখটা লেগে এসেছিল তাজরিয়ানের। মেহরিমার কথায় বিরক্ত গলায় বলল, তুই সকালে উঠে কিছু টের পেয়েছিস? মেহরিমা আমতা করে বলল, না, কিন্তু গলার দাগগুলোর জামা কাপড়। তাজরিয়ান আড়মোড়া ভেঙে হাসকি স্বরে বলল, এগুলো তোর শাস্তি ছিল, আর জামা কাপড়। মেহরিমা বিরক্ত হয়ে শুধালো, কিসের শাস্তি? অর্ধেক কথা বলে থেমে গেলেন কেন? হুট করে গতকাল রাতের কথা মনে পড়ল তাজরিয়ানের। আর আগের মাথায় ওসব করলেও পরবর্তীতে জ্বর পীড়িত দুর্বল মেহরিমার অবস্থা দেখে দ্রুত ওকে স্পঞ্জ বাদ দিতে বাধ্য হয়। ধৈর্যহীন তাজরিয়ানের পুনরায় সেসব করে দেওয়ার কথা মাথাতে আসেনি। শেষ রাত পর্যন্ত জলপট্টি দিয়ে পরবর্তীতে ঘণ্টাখানেক ঘুমিয়েছে মাত্র। সেসব চেপে গিয়ে তাজরিয়ান দুষ্ট গলায় হেসে বলল, নবীন বরণে শাড়ি পরার শাস্তি। তোর জামা কাপড় ছড়িয়েছি কারণ আমার হিংসে হচ্ছিল। মেহরিমা অবাকের শীর্ষে পৌঁছে বলে, কিসের হিংসা? তাজরিয়ান একটুখানি মেহরিমার দিকে এগিয়ে ওকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, আমি ব্যতীত আমার বউকে অন্য কিছু এত নিবিড়ভাবে জড়িয়ে রেখেছিল, ব্যাপারটা আমার ভালো লাগেনি। মেহরিমা অবাক সুরে বলল, আপনি পাগল? তাজরিয়ান বাঁকা হেসে বলল, তোর ধনুকের ন্যায় বাঁকানো অপরূপ মেয়েলি সৌন্দর্যের পাগল আমি। মেহরিমার অন্তরাত্মা কেঁপে উঠল। তাজরিয়ান সেটা অনুভব করে বলল, আপাতত ঘুমোতে চাইছে বলছেন। কাবাকাবি করে আমার সংযমের দেওয়ালে আঘাত হানলে আগামী 1 সপ্তাহ পর্যন্ত অবিরত কাঁপতে থাকার মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মেহেরিমা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তাজরিয়ান তা দেখে ফাঁকা ঢুক গিলে বিড়বিড়িয়ে বলল। ব্রেনলেস মহিলা কোথাকার। অতঃপর নিঃশব্দ কিছু মুহূর্ত কাটলো। মেহেরিমা আকস্মিক শুধালো। সত্যি 7 বছরের আগের ঘটনাটা আপনি মন থেকে মুছে ফেলেছেন? তাজরিয়ান কিছু একটা ভেবে বলল। 7 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা ভুলে গেছে, তবে 7 বছর ধরে ঘটাতে থাকা ঘটনাগুলো খুব যত্ন করে মার্ক করে রেখেছি আমি। প্রত্যেকটা ভুলের জন্য খুব আতুরে শাস্তি পেতে যাচ্ছিস তুই। মেহেরিমা ভ্রু কুচকে বলল। মানে? তাজরিয়ান কঠোর গলায় বলল। মানেটা হলো আমার কথার অবাধ্য হওয়া, অন্য ছেলের সাথে কথা বলা, সেজেগুজে অন্যের সামনে যাওয়া, আরো কত কিছু। তাজরিয়ানের কথায় মেহেরিমা ফাঁকা ঢুক গেলে শুধালো। ভালোবাসেন আমায়? তাজরিয়ান নাকচ করে বলল। আমি তোকে একদমই ভালোবাসি না। মেহেরিমার কেন যেন কথাটা ভালো লাগলো না। বুকের ভেতরে অদ্ভুত যন্ত্রণা হলো। নিজেকে সামনে পুনরায় শুধালো। তাহলে ধরে বেঁধে সংসার করতে চাইছেন কেন? তাজরিয়ান সহজ গলায় বলল। কারণ তুই আমার অপ্রকৃতস্থ মস্তিষ্কের অস্বাভাবিক ধরনের অপরিবর্তিত চাহিদা। আমার স্বস্তির জন্য, শান্তির জন্য, বেঁচে থাকার জন্য তোকে লাগবে। মেহেরিমা কাপা স্বরে শুধালো। আপনার ভাষ্য মতে ভালোবাসা আর চাহিদার মধ্যে পার্থক্য কি? তাজরিয়ান স্পষ্ট গলায় উত্তর দিল। ভালোবাসা হলো ক্ষণিকের মোহ। যখনই অপরপক্ষ তোকে পূর্ণাঙ্গ রূপে জেনে যাবে, তখনই তোর প্রতি তার ভালোবাসা স্যাটেলাইটের মতো মহাশূন্যে বিলীন হয়ে যাবে। চাহিদা হলো আমৃত্যুর সঙ্গে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাহিদা অক্ষুণ্ণ থাকে। নিঃশ্বাস বিলীন হওয়ার পূর্বে মানুষের চাহিদা কখনো বিলীন হয় না। তাজরিয়ানের বিভৎস কথাবার্তার বিপরীতে বলার মতো আর কিছুই খুঁজে পেল না মেহেরিমা। চোখ বুজে চুপচাপ ঘুমানোর প্রস্তুতি নিল। সন্ধ্যার শেষ প্রহরে নিচে নামলো তাজরিয়ান এবং মেহেরিমা। অসময়ে ওদের দুজনকে নামতে দেখে ড্রয়িং রুমে আড্ডারত সকলেই সেদিকে তাকালো। তাজরিয়ান ব্ল্যাক পোলো টি শার্ট এবং ধূসর রঙা একটা ট্রাউজার পরেছে, আর মেহেরিমার পরনে আছে হালকা নীল রঙের একটা আরামদায়ক শাড়ি। দুজনকে পাশাপাশি এতটাই চমৎকার লাগছে যে উপস্থিত প্রত্যেকে মাশাআল্লাহ বলে উঠলেন। তারা এগিয়ে সে সোফায় বসতে শুনতে পেল আরশান এবং তার দাদা ও বড় চাচার কথোপকথন। তার দাদা তৌকির আফজাল চৌধুরী আরশানকে বলছেন। দাদুভাই, আর কত বিদেশ যে পড়ে থাকবে? মরে গেলে তোমার হাতের মাটি অদ্র কপালে জুটবে তো? আরশান নিশ্চুপ। তার বাবা আরিয়ান চৌধুরী বলে উঠলেন। তুই বিয়ে না করলে আমরা তোকে জোর করব না, তবে এবার দেশে ফিরে আয়, দোহাই লাগে আল্লাহর, আমাদের আর অশান্তি দিস না। আরশান এবারেও নিশ্চুপ বসে রইল। আরিয়ান চৌধুরী শেষ পর্যন্ত বললেন। তোকে বসুন্ধরা বেঞ্চে বসতে হবে না, তুই বরং উত্তরার বেঞ্চে বস। আমাদের আর একলা করিস না বাবা, আমরা ভীষণ ক্লান্ত। তোর মনস্তাত্ত্বিক অবস্থা বুঝলেও এখন আমরা নিরুপায়। শেষ বয়সটা সন্তানের সাথে কাটাতে চাওয়াটা অন্যায়। আরশিয়ান হাতে থাকা কফির মগে শেষ চুমুক বসিয়ে বলল। আর ফিরবো না লন্ডনে। ছোট্ট একটা বাক্য রীতিমতো আনন্দের বন্যা বয়ে দিল চৌধুরী বাড়িতে। এবারের ঈদটা যেন একটু বেশি সুন্দর তাদের জন্য। ভবিষ্যতের অপ্রিয় বাস্তবতা জানলে বোধহয় ছেলেকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিতেন না আরিয়ান চৌধুরী। মানুষ যতই চেষ্টা করুক না কেন, ভাগ্যের লিখন খণ্ডানো অসাধ্য ব্যাপার। সময় পেরোনোর সাথে সাথে ঈদের আনন্দপূর্ণ আমেজ ফুরেছে। ছুটির দিন শেষে কর্মব্যস্ত দিবস ফিরে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রিমা। আজ ইন্টারভিউ দিতে যাবে বিধায় ফর্মাল স্যুটে নিজেকে আবৃত করেছে। হলদেটে ফর্সা ত্বকের ছিপছিপে গরনের হাড্ডিসার দেহখানায় তা বেশ মানিয়েছে। গলায় টাই বাঁধতে বাঁধতে নিরেট স্বরে ফারজানাকে উদ্দেশ্য করে প্রিমা বলে উঠল। বাড়িওয়ালা আঙ্কেলের টাকাটা তুমি দিয়েছো বুবু? প্লেটে নুডলস পরিবেশন করতে করতে ফারজানা ব্যস্ত গলায় জবাব দিল। হ্যাঁ, তোর কোনো সমস্যা? প্রিমা বিরক্তিতে সূচক শব্দ তুলে বলল। এত মানবিক হতে হবে না। যা বেতন পাও তাতে সংসার সামলে মেডিসিন কিনতে কিনতেই তোমার হাত ফাঁকা হয়ে যায়। আমার পেছনে এত টাকা খরচ করলে তুমি চলবে কিভাবে? ফারজানার পা জোড়া থমকে গেল। পেছনে ফিরে শান্ত সুরে বলল। তুই না থাকলে আজই ফারজানার অবস্থা হতো রাস্তায়। হয়তো ভিক্ষা করে খেতাম, নয়তো কোনো জানোয়ারের থাপায় সম্মান জলাঞ্জলি দিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতাম।
আমার হাতে টাকা আছে, আমার পক্ষে সম্ভব হয়েছে বলে আমি এই পদক্ষেপ নিয়েছি। অহেতুক আমাকে প্রশ্নবিদ্ধ করবি না প্রিমা। তোর বিপদে পাশে দাঁড়াতে না পারলে আমি হয়তো কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। প্রেমা ম্লান হাসল। ময়লার ঝুড়ি থেকে প্রেসক্রিপশনটা তুলে এনে ফারজানার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা ডাস্টবিনে কেন? বাতাসে উড়ে পড়েছে নাকি? যাই হোক, তুমি তো সকালের মেডিসিনগুলো বের করো তো। তুমি তো আবার ভুলে যাও, তাই স্মরণ করিয়ে দিচ্ছি। জলদি বের করো। ফারজানা ফাঁকা ঢুক গেলে নিশ্চুপ রইল। প্রেমাকে আশ্বস্ত করতে মিথ্যা বললেও সত্যি এটাই যে তার কাছে কোনো টাকা নেই। মাসের প্রথম সপ্তাহ চলে, অথচ হাতে মাত্র 500 টাকা আছে। ওষুধ ফুরিয়েছে 2 দিন হলেও, কিন্তু মেডিসিনের যে আকাশ ছোঁয়া দাম, তাতে কোনোভাবেই এখন ওষুধ কেনা সম্ভব নয়। প্রেমার প্রশ্নের উত্তরে কী জবাব দিবে ভেবে পেল না ফারজানা। প্রেসক্রিপশনটা ড্রেসিং টেবিলের উপর রেখে প্রেমা পুনরায় বলল, কি হলো, বের করো। ফারজানা ফাঁকা ঢুক গিলে বলল, আসলে গতকাল মেডিসিন শেষ হয়ে গিয়েছে, উপরন্তু নিয়ে আসার কথাও মনে ছিল না, তাই। প্রেমার শান্ত চোখে তাকিয়ে বলল, পরবর্তীতে আমাকে মিথ্যা বলার দুঃসাহস দেখাবে না বুবু। মিথ্যা ব্যাপারটাকে আমি ভীষণ ঘৃণা করি। ফারজানার চিবুক নত হলো। রান্নাঘরের দিকে এগোতে এগোতে রাগ করে বলল, সপ্তাহখানিক মেডিসিন না খেলে আমি মরে যাব না নিশ্চয়ই। প্রেমার বুকটা কেঁপে উঠল। কথা না বাড়িয়ে নিশ্চুপ রইল। গলায় থাকা লকেটে হাত বুলিয়ে বলল, স্মৃতি হিসেবে মস্তিষ্কে যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলো যথেষ্ট। জিনিস রাখা বাঞ্ছনীয় নয় বোধ হয়। আমার আফসোস থাকবে, তবে আমি যে অসহায়। তোমার শেষ স্মৃতি ধরে না রাখতে পারার আক্ষেপ আমার ইহর জীবনে মিটবে না মা। আম্মা, মাফ করে দিও তোমার অভাগিনী মেয়েটাকে। প্রেমা সারাটাক্ষণ নিশ্চুপ রইল। ফারজানা শত চেষ্টা করে ওকে মানাতে পারল না। দুজনে হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। প্রেমার এত গুরুত্বপূর্ণ একটা দিনে তার মন খারাপ করে দেওয়ায় ফারজানার ভীষণ রাগ হলো নিজের প্রতি। চৌধুরী বাড়ির সকালটা বেশ আনন্দময়। পরিশেষে বাড়ির উত্তরসূরিদের মধ্যে একজন কোম্পানির দায়িত্ব নিচ্ছে। অফিস যাওয়ার উদ্দেশ্যে একদম ফর্মাল গেটআপে রেডি হয়ে নিচে এসেছে আরশিয়ান। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে দেখলো চৌধুরী বাড়ির প্রত্যেকে উপস্থিত আছেন সেখানে। তাজরিয়ানের পাশের চেয়ারটা টেনে বসে সকলের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং গাইস। প্রত্যেকে যে যার মতো উত্তর দিল। আরশিয়ানের বাবা আরিয়ান চৌধুরী বললেন, তোমার চোখে মুখে দশা এমন কেন, রাতে ঘুমায়নি? আরশিয়ান স্পষ্ট সুরে ছোট্ট করে জবাব দিল, জেট ল্যাগের জন্য এমন হচ্ছে। ছেলের কথা শুনে স্বস্তির শ্বাস ফেললেন আরিয়ান চৌধুরী। অন্তর্মুখী চরিত্রের এবং চাপা স্বভাবের ছেলেটাকে নিয়ে তিনি বড্ড দুশ্চিন্তার মধ্যে থাকেন। অতীতের এত বড় ধাক্কা সামলে উঠতে পেরেছে ভাবলেই মুখটা হালকা লাগে ওনার। ছেলের উত্তর শুনে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। এতক্ষণ শান্তভাবে বাপ ছেলের কথোপকথন শুনছিলেন তৌকির চৌধুরী। তিনি আরশিয়ানকে একবার দেখে নিয়ে তাজরিয়ানকে উদ্দেশ্য করে ভারী গলায় শুধালেন, তোমার বড় ভাই তো নিজের দায়িত্ব বুঝে নিল, তুমি কখন দায়িত্ব নিবা? জ্যাট ল্যাগের কারণে তাজরিয়ানের দশা বেহাল, যার দরুন মেজাজটা বড্ড খিটখিটে হয়ে আছে। তৌকির চৌধুরীর কথা শুনে গম্ভীর স্বরে বলে উঠল, জীবন এত কষ্ট করে পড়াশোনা করেছি বাপের ব্যবসায় লালপাত্তি চালানোর জন্য। আমি আমার নিজস্ব কোম্পানি সাইবারনেটিক্স এভিনিউ নিয়ে যথেষ্ট ভালো আছে। এদিকে মন দিয়ে নিজের মালিজ্জত কিংবা কারো কোম্পানির নাম ডোবাতে একদমই ইচ্ছুক নই আমি। উপস্থিত সকলেই স্বাভাবিক। তারা বেশ ভালো মতো জানতো এ ছেলের থেকে সোজা উত্তর পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তাজওয়ার চৌধুরী মনে মনে বেশ দুঃখ বোধ করলেন। তার মতো ভদ্রলোকের এমন অভদ্র সন্তান হলো কিভাবে, এটা ভাবলেই মাঝে মধ্যে ওনার প্রেশার বেড়ে যায়। তাজরিয়ানের প্রত্যুত্তরে খানিকটা হতাশ হলেন তৌকির চৌধুরী। পরক্ষণেই কিছু একটা ভেবে আহ্লাদে স্বরে আরশিয়ানকে বললেন, দাদুভাই, আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার একটা উপহার পাওনা আছে, বলো কি চাও তুমি? দাদুর কথায় আকস্মিক আরশিয়ানের হাত জোড়া থেমে গেল। কিছু একটা ভেবে বলল, সুকৃত কুঞ্জের মালিকানা আমার চাই দাদু। আকস্মাৎ চৌধুরী বাড়ির আনন্দপূর্ণ পরিবেশ স্তব্ধ হয়ে গেল। সকলে থমকানো দৃষ্টিতে তাকালো আরশিয়ানের মুখপানে। সুকৃত কুঞ্জ মূলত একটা এতিমখানা এবং কবরস্থান। সেই কবরস্থানে শায়িত আছে আরশিয়ানের প্রাণপ্রিয় স্ত্রী এবং প্রথম প্রেম। এত বছর সুখ ভুলে থাকতে
বিদেশ বিভুয়ে পড়েছিল। সকলে ভেবেছিল তার ক্ষতটা বোধহয় নিরাময় হয়ে এসেছে, কিন্তু আরফিয়ান যে এখনও সেই দগদগে ঘা বয়ে বেড়াচ্ছে তা বেশ বুঝলো সকলে। তৌকির চৌধুরী আর কথা বাড়ালেন না, আনমনে প্লেটের খাবার নড়াচড়া করতে লাগলেন। নিঃশব্দে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সকলের বুক চিরে। সকলের বিষাদগ্রস্ত ভাবনার ঘোর ভাঙল মেহরিমার বমি করার শব্দে। তাজরিয়ান ভ্রুকুটি করে এক হাতে আগলে রেখেছে তাকে। নত যেন দেহের সম্পূর্ণ ভরটা তাজরিয়ানের উপর ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে অস্থির চিত্তে মেহরিমা বলল, আমায় ছাড়ুন। আর বলতে পারল না। তার আগে আরেক দফা ভাসিয়ে ফেলল তাজরিয়ানের বুক। তাজরিয়ান মোটেও বিচলিত হলো না, উল্টো অন্যদের দূরে সরতে বলল। মেহরিমাকে এতটা যত্নে আগলে রাখাতে চৌধুরী বাড়ির সকলে একেবারে বিস্ফোরিত চোখে তাজরিয়ানের দিকে চেয়ে থাকে। সূচিবায়ু রোগে আক্রান্ত তাজরিয়ানের এতটা নির্বিকার স্বভাব দেখে তারা রীতিমতো চমকিত। সবাইকে এভাবে তাকাতে দেখে তাজরিয়ান বিরক্তি ভরা কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।